ভারতবর্ষের দেবদেবীদের নিয়ে নানান অলৌকিক তথ্য রয়েছে, যে রহস্যগুলিকে সম্পূর্ণরূপে আজও আমরা জানতে পারিনি। হিন্দু শাস্ত্রমতে মা কালী তাঁর ভক্তদের কখনোই খালি হাতে ফেরান না। তিনি সবারই মনস্কামনা পূরণ করেন। তাই বিপদে আপদে মায়ের কাছে ছুটে যান অগণিত ভক্তবৃন্দ। আজ আমার এই ভিডিওটিতে যে কালী মন্দির নিয়ে আলোচনা থাকছে, সেখানে স্থাপিত মা কালীর ভয়ঙ্কর রূপ দেখে হৃৎপিণ্ড কেঁপে উঠবে আমাদের। পশ্চিমবঙ্গে এরকম হাতে গোনা কয়েকটি মন্দির রয়েছে যেগুলি এখনো পৌরাণিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে বহন করে। এই তালিকা একেবারে ওপরের দিকে রয়েছে দক্ষিণ কলকাতার অবস্থিত কালীঘাট মন্দির। দক্ষিণ কলকাতার এই মন্দিরটি হলো কলকাতার সবথেকে জনপ্রিয় প্রাচীনকালীন মন্দির। তবে এই মন্দির শুধু জনপ্রিয়ই নয়, মন্দিরটি আরো অনেক ক্ষেত্রে অন্যান্য অনেক কালী মন্দিরের থেকে অনেকটাই আলাদা। এই মন্দিরের প্রতিষ্ঠার একটি বিশদ কাহিনী রয়েছে, যা সম্পূর্ণভাবে অনেকে এখনো জানেন না। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি মতান্তরে একটি আঙুল এই মন্দিরে রক্ষিত রয়েছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক মহাতীর্থ কালীঘাট সম্পর্কে এমন কিছু তথ্য যা এখনো পর্যন্ত অনেকেই শোনেননি। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওটিতে। লোকমুখে প্রচলিত রয়েছে কলকাতার কালীঘাটের মা কালী অত্যন্ত জাগ্রত। এই মন্দিরের দর্শনার্থীরা কখনোই খালি হাতে ফেরত যান না। কালীঘাট সতীর 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি হিন্দু তীর্থক্ষেত্র। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সত্যযুগে প্রজাপতি দক্ষ স্বগৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞের দেবতা, ঋষি, কিন্নর, যক্ষ সকলকে নিমন্ত্রণ করলেও দক্ষ আপন কন্যা সতীকে এবং জামাতা দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ জানাননি। সতী বিনা নিমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখেই দক্ষ শিবের নিন্দা করেন। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন সতী। তখন ভগবান শিব খুবই ক্ষুব্ধ হয়ে সতীর শবদেহ হাতে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন দেবাদিদেবকে শান্ত করতে এগিয়ে আসেন ভগবান বিষ্ণু। এরপর তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর খণ্ড বিখণ্ড দেহের টুকরোগুলি পৃথিবীর নানান স্থানে পতিত হয়েছিল। পৃথিবীতে পড়া মাত্রই এগুলি প্রস্তরখণ্ডে পরিণত হয় এবং কালীঘাটে সতীর ডান পায়ের 4টি আঙ্গুল পতিত হয়েছিল। অনেকে আবার বলেন ঘটনাক্রমে সেই সময় কালীঘাটের আদি গঙ্গার সামনে উপস্থিত ছিলেন চৌরঙ্গগিরি নামের একজন পুরোহিত। তিনি সেই সময় সেই জায়গার সামনে দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি জলের মধ্যে দেখতে পান একটি পায়ের আঙুলের আকৃতির মতন কোনো জিনিস রয়েছে। তিনি সেটিকে যত্ন সহকারে তুলে রাখেন। পরে তিনি নাকি স্বপ্নে মা কালীকে দেখতে পেয়েছিলেন। তারপর থেকেই কালীঘাটের যাত্রা শুরু। কালীঘাটের আদিগঙ্গার সামনে একটি কুটির তৈরি করে সেখানে কালী পুজো শুরু করলেন চৌরঙ্গগিরি এবং তারপরে সূত্রপাত হয় কালীঘাটের মন্দিরের। 15 শতকের লেখা মনসার ভাসান বইতে কালীঘাট মন্দিরের সূচনা নিয়েই এই বর্ণনা দেওয়া হয়েছে। অন্যদিকে আবার কবি ভারতচন্দ্রর লেখায় এই একই বর্ণনা ফুটে ওঠে। পুরাণ মতে এই স্থান বেনারস তুল্য। তবে এই ঘটনা নিয়ে রয়েছে অনেক বিতর্ক। অনেকে মনে করেন কালীঘাট মন্দির তৈরির পেছনে সব থেকে বেশি কৃতিত্ব ছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের। কথিত আছে 1570 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর মা পদ্মাবতী দেবী ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে তিনি স্বয়ং মা কালীকে দেখেছিলেন। তারপরে তিনি সকালে উঠে কালীঘাটের কালীকুণ্ডা হ্রদে সতীর পায়ের আঙুল আবিষ্কার করেন। তারপর থেকেই তারই উদ্যোগে কালীঘাট মন্দির নির্মাণ করে সেখানে কালী মায়ের পুজো শুরু করা হয়।
তার সাথে এটি হয়ে ওঠে 51 সতীপীঠের মধ্যে একটি। যদিও এমনটাও দাবি করা হয় যে কালীঘাট মন্দির তৈরি করাতে ইংরেজদের একটা বিশেষ ভূমিকা ছিল। জানা যায় তখন ভারতে ইংরেজ শাসন চলছে, সেই সময় কলকাতা এবং এই সমস্ত অঞ্চলগুলি অন্তর্ভুক্ত ছিল ডিহি 55 গ্রামের মধ্যে। 1758 সালে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে মির্জাফরের কাছ থেকে এই জমি কিনে ফেলে। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লাকে হারিয়ে কার্যত বাংলায় ক্ষমতায় চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরেই তারা কিনে নেয় মির্জাফরের কাছ থেকে এই জমি। কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম তৈরি করতে শুরু করেন ইংরেজরা। পরে এই গ্রামগুলিকে আস্তে আস্তে পরিষ্কার করা হয়, তারপরেই ধীরে ধীরে এটিকে শহরের রূপ দেওয়া হয়। তবে এর পরেও রয়েছে আরেকটি কাহিনী। সেই কাহিনী অনুসারে শোনা যায় নাকি সাবর্ণ রায়চৌধুরীর পরিবার 1809 সালে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণরূপে শেষ করেন। সেই সময় এই মন্দিরের নির্মাণ কার্য শেষ করার জন্য খরচ হয়েছিল 30,000 টাকা। মন্দিরের স্থাপত্য, আটচালা আকৃতির মন্দির সব নিয়ে কালীঘাট মন্দির সত্যিকারের একটি ভাস্কর্যের নিদর্শন। অন্যদিকে কালীঘাট মন্দির প্রতিস্থাপনের এতগুলি কাহিনী থাকলেও সব থেকে বেশি প্রচলিত যে কাহিনীটি, সেটির সাথে কিন্তু সরাসরিভাবে জড়িয়ে আছেন আত্মারাম ব্রহ্মচারী এবং একই সাথে জড়িয়ে রয়েছেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার। এই কাহিনী অনুসারে আত্মারাম ব্রহ্মচারী নামক একজন মা কালীর সাধক ছিলেন। তিনি একদিন মা কালীর সাধনা করছিলেন। সেই সময় তিনি একটি কণ্ঠস্বর শুনতে পান। তিনি ভালোভাবে মন দিয়ে শুনে বুঝতে পারেন যে তাকেই ডাকা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে বেদির ওপরে তিনি বসে আছেন সেটি আসলে ব্রহ্মবেদী এবং দেবীর দেহের একটি অংশ পাশের জলাশয়ে রয়েছে। তাকে আদেশ করা হয় নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দ গিরি নামে একজন সাধক রয়েছেন, তার সাথে দেখা করে তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলা রয়েছে সেটি যেন এই বেদির ওপর স্থাপন করা হয়। তারপরেই আত্মারাম ব্রহ্মচারী ব্রহ্মানন্দের সাথে দেখা করেন। এরপর তিনি 12 হাত লম্বা এবং 2 হাত চওড়া একটি কোষ্ঠী পাথরের শিলা কালীঘাটে নিয়ে আসার ব্যবস্থা করেন। যদিও এই কাজটি ছিল খুবই কঠিন কাজ, কিন্তু তার উপর মা কালীর আশীর্বাদ ছিল, তাই তিনি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলেন। শোনা যায় এই শিলা থেকে মাতৃরূপ প্রদান করার জন্য এসেছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। অবশেষে এই শিলা থেকেই একটি দেবী মূর্তি তৈরি করা হয়, কিন্তু তবুও দেখা যায় যে দেবী মূর্তির তৈরি হয়ে গেলেও দেবীর চরণ নিখোঁজ। তখন হঠাৎ করেই আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ পাশের জলাশয়ের মধ্যেই একটি আলো দেখতে পান। স্নান যাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সেখানে তারা মায়ের পায়ের অংশ খুঁজে পান। তারপর থেকেই প্রত্যেক স্নান যাত্রার দিন প্রথা মেনে বিশেষ পূজা করা হয় কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দিরের সব থেকে আকর্ষণীয় বিষয়টি হলো মা কালীর বিগ্রহটি। মা কালীর যে কোনো বিগ্রহ থেকে এই বিগ্রহ সম্পূর্ণ আলাদা। এখানে মা কালীর জীব সম্পূর্ণরূপে সোনা দিয়ে মোড়া। আত্মারাম গিরি এবং ব্রহ্মানন্দ গিরি এদের দুজনের তত্ত্বাবধানেই এই মূর্তি নির্মাণ করা হয়েছিল। তবে অনেকে মনে করেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কুলদেবী মাতা ভুবনেশ্বরীর মূর্তির সাথে এই কালী মূর্তির বেশ কিছুটা মিল রয়েছে। এই মূর্তিতে দেখা যায় 3টে লাল রঙের বড় বড় চোখ, 4টি সোনালী রঙের হাত, একটি দীর্ঘকায় জিভ। আগে যেহেতু এখানে শুধুমাত্র মা কালীর পুজো করা হতো, তাই এটি আগে কালীক্ষেত্র হিসাবে চিহ্নিত ছিল। এই কালীক্ষেত্র নাম থেকেই পরবর্তীকালে কালীঘাট নামটির উৎপত্তি হয়েছে। আবার অনেকে বলেন এই কালীক্ষেত্র নামটি এসেছে একটি ইংরেজি শব্দের বাংলা অনুবাদ থেকে। 1809 সালে বরিশার জমিদার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের শিবদাস চৌধুরী, তার পুত্র রামলাল চৌধুরী এবং তার ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীকান্ত চৌধুরীর উদ্যোগেই নতুন করে তৈরি করা হয় কালীঘাট মন্দির। 1 বিঘা 11 কাঠা 3 ছটাক জমির ওপরেই এই সম্পূর্ণ মন্দির তৈরি করতে খরচ হয়েছিল 30,000 টাকা। এই মন্দির তৈরি করতে সময় লেগেছিল মোটামুটি ভাবে 8 মাস।
রাজস্থানী শিল্পীদের দ্বারা এই মন্দির সাজানো হয়েছে। মন্দিরের গর্ভগৃহ বেশ সাজানো এবং উঁচু। কৃষ্ণ, শিব এবং অন্যান্য দেবতারাও এখানে পূজিত হন। এছাড়াও এখানে ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। মন্দিরের উচ্চতা 90 ফুটের কাছাকাছি। শুধুমাত্র রাজা এবং জমিদারেরা নন, বহু ইংরেজ সাহেবও কালীঘাট মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন। শোনা যায় একটি মামলা জেতার জন্য একবার একজন ইংরেজ সাহেব কালীঘাট মন্দিরে মানত করেছিলেন। সেই মামলায় জয়লাভ করার পর তিনি কালীঘাট মন্দিরে 3000 টাকার পুজো দিয়েছিলেন। এছাড়াও রাজা নবকৃষ্ণ এই মন্দিরে সোনার মুন্ডমালা দান করেছিলেন। খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল মা কালীর 4টি হাত সম্পূর্ণ রূপো দিয়ে তৈরি করেছিলেন, যদিও পরে কালীচরণ মল্লিক সেই রূপোর হাত সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন। এরপর দেবীর মাথায় ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর। তার পাশাপাশি এও বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি মন্দির সংলগ্ন আদি গঙ্গার ঘাট বাঁধিয়ে দিয়েছিল। আমাদের বাংলার সংস্কৃতির সাথে এরকম বেশ কিছু বছর ধরে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কালীঘাট মন্দির। এই মন্দিরে পুজো দিয়ে গেছেন হিন্দু থেকে শুরু করে খ্রিস্টান, বৌদ্ধ এবং সব ধর্মের মানুষেরা। তাই ঠিক এইখানেই সকলের থেকে আলাদা হয়ে ওঠে কালীঘাট মন্দির। কেমন লাগলো আপনাদের কালীঘাট মন্দিরের ইতিহাস? কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজ এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।